গল্প শুনতে আমরা সকলেই ভালোবাসি, আর গোয়েন্দা বা অদ্ভুতের গল্প তো আমাদের সকলেরই প্রিয়। তাই টকিপিক্স আপনার জন্য নিয়ে এসেছে শনিবারের বারবেলা। আজ টকিপিক্সে শনিবারের বারবেলায় আপনার জন্য আমাদের বিশেষ নিবেদন আইজ্যাক অ্যাসিমভের লেখা গল্প ধ্বংসের পথে। গল্পের বিভিন্ন চরিত্র ইঘুর, নারন। গল্প পাঠে এবং চরিত্রাভিনয় সৃজন গুপ্ত। গল্পের এডিট দীপায়ন মালাকার। এসএফএক্স এবং মাস্টারিং মাইকেল রনি মল্লিক। পোস্টার ডিজাইন রেডিয়েন্ট। গল্পের সূত্রধার এবং নির্দেশনায় পল্লব গায়েন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প আইজ্যাক অ্যাসিমভের লেখা ধ্বংসের পথে। টেবিলের ওপর বিশাল এক জাবদা খাতা রাখা আছে। তারই একটা খোলা পাতার দিকে উদাস দৃষ্টি নিয়ে বসে আছেন নারন। আন্তর্নাক্ষত্রিক বা ইন্টারস্টেলার খবর আদান প্রদানের মূল কেন্দ্রের সবচেয়ে পুরনো কর্মী। এনার কাজটা একঘেয়ে হলেও যথেষ্ট গুরুত্বপূর্ণ। ছায়াপথের কোনো তারকা পরিবারের কোনো গ্রহে বা উপগ্রহে বুদ্ধিমান প্রাণীর উদ্ভব হচ্ছে কিনা তার হিসেব রাখতে হয় ওই জাবদা খাতায়। হিসেবে একটু ভুলচুক হলেই কিন্তু মুশকিল। নারন মাঝে মাঝেই ভেবে অবাক হন, এই ছায়াপথের কোটি কোটি গ্রহ উপগ্রহের প্রায় সবই নিষ্প্রাণ। সবশেষ খবর অনুযায়ী মাত্র ২৯,০০০-এর কিছু বেশি গ্রহ বা উপগ্রহে প্রাণীর বেঁচে থাকার পরিবেশ তৈরি হয়েছে। অর্থাৎ এসব জায়গায় উষ্ণতা সহ্য সীমার মধ্যে। প্রাণীর বেঁচে থাকার জন্য অপরিহার্য অক্সিজেন, জল আর কোনো একটি নক্ষত্রের তাপ এবং আলো এসবও রয়েছে প্রয়োজনীয় মাত্রায়। তবে হ্যাঁ, এই ২৯,০০০-এর মধ্যে বহু গ্রহেই প্রাণ ধারণের অনুকূল পরিবেশে প্রাণীর উদ্ভব হয়ে থাকলেও প্রাকৃতিক জীব রাসায়নিক কিংবা সামাজিক কোনো বিপর্যয়ে প্রাণের বিকাশ চিরকালের জন্য স্তব্ধ হয়ে গেছে। এরকম কোনো খবর এলে নারনকে ওই খাতাটা থেকে সেই গ্রহের নামটা কেটে বাদ দিতে হয়। তবে হ্যাঁ, এই ২৯,০০০-এর মধ্যে বহু গ্রহেই প্রাণ ধারণের অনুকূল পরিবেশে প্রাণীর উদ্ভব হয়ে থাকলেও প্রাকৃতিক জীব রাসায়নিক, জৈব রাসায়নিক কিংবা সামাজিক কোনো বিপর্যয়ের কারণে প্রায়শই প্রাণের বিকাশ চিরকালের জন্য স্তব্ধ হয়ে গিয়ে থাকে। এরকমটা হয়ে থাকে এবং এরকম কোনো খবর এলে নারনকে ওই খাতাটা থেকে সেই গ্রহের নামটা কেটে বাদ দিতে হয়। এছাড়াও আরও একটা হিসেব রাখতে হয় এনাকে। যেসব গ্রহের বুদ্ধিমান প্রাণীরা বুদ্ধির বিকাশের ক্ষেত্রে পরিপূর্ণতায় পৌঁছেছে সেই সব গ্রহের নামগুলো জাবদা খাতা থেকে তুলে নিয়ে পাশের একটা ছোট খাতায় লিখতে হয় ওকে। সেই ছোট খাতাটায় এ যাবৎ যে সমস্ত গ্রহ এবং উপগ্রহের নাম উঠেছে সেখানকার অধিবাসীরাই একসময় এই আন্তর্নাক্ষত্র কেন্দ্র গঠন করেছিল। নারন মাঝে মাঝেই খাতাটা উল্টে দেখেন। ওখানে নাম উঠেছে এমন জায়গার সংখ্যা এখনও বড়ই কম। তবে একবার কোনো নাম ওই ছোট খাতায় তোলার পর তা যে আর কেটে দিতে হয় না, এই যা বাঁচোয়া। বুদ্ধির পরিপূর্ণ বিকাশ হয়েছে বলেই যে কোনো রকম বিপর্যয় থেকে নিজেদের সভ্যতাকে বাঁচানোর কৌশল আয়ত্ত করেছে ওই সব গ্রহ উপগ্রহের অধিবাসীরা। নারনের হঠাৎ খেয়াল হয় ওর সামনেই এসে দাঁড়িয়েছে ইঘুর। নারনের কাছে খবর পৌঁছে দেওয়াই ওর কাজ। আরে কি ব্যাপার, নতুন খবর আছে নাকি? জিজ্ঞেস করলেন নারন। হ্যাঁ, আর একদল বুদ্ধিমান প্রাণী তাদের বুদ্ধিবৃত্তির পূর্ণতায় পৌঁছেছে। তাই নাকি? সে তো খুব ভালো কথা। নারন জাবদা খাতাটা কাছে টেনে নেন। ওদের বাসস্থানের বিবরণ দাও। এই আমাদের ছায়াপথের দ্বিতীয় গলির 2.118 নক্ষত্রের তৃতীয় গ্রহে ওই বুদ্ধিমান প্রাণীরা বসবাস করে। ইঘুর ওর হাতের কাগজের দিকে তাকায়। ওই সব প্রাণীদের ভাষায় ওদের গ্রহের নাম পৃথিবী।
আর যে নক্ষত্রকে তারা আবর্তন করে চলেছে তার নাম সূর্য। নারণ বড় খাতাটার পাতা উল্টাতে উল্টাতে পৃথিবী সংক্রান্ত তথ্যগুলি খুঁজে পেয়ে বলে, এই তো দেখছি পৃথিবী ছাড়া সূর্যের বাকি সমস্ত গ্রহই নিষ্প্রাণ। অবশ্য ভবিষ্যতে পৃথিবীর ঠিক আগে পরের দুটো গ্রহে প্রাণ ধারণের পরিবেশ গড়ে ওঠা একেবারে অসম্ভব কিছু নয়। কিন্তু আমি তো কিছুতেই বুঝতে পারছি না পৃথিবীর বুদ্ধিমান প্রাণীরাই বা এত কম সময়ের মধ্যে বুদ্ধির পূর্ণতায় পৌঁছলো কি করে। ভাবতে পারো, ওদের হিসেবে মাত্র 100 বছর আগেও ওরা বৈদ্যুতিক আলোর কথা জানতো না। ওরা যে দেখছি একটা রেকর্ড করে ফেলল। ইখুর কোনো উত্তর দিল না। নারণ পুরনো খাতাটা থেকে পৃথিবীর নাম আর খুঁটিনাটি বিবরণ কেটে দিয়ে পরিষ্কার করে আবার তা ছোট খাতাটায় লিখে ফেললেন। তারপর ইখুরের দিকে চেয়ে বললেন, ভালো কথা, আমাদের পর্যবেক্ষণকারীরা কোনো ভুল টুল করে বসেনি তো? পৃথিবীর বুদ্ধিমান প্রাণীদের বৈজ্ঞানিক অগ্রগতির কথা একটুখানি খুলে বলো তো শুনি। ইখুর তার হাতে ধরা কাগজটা থেকে রিপোর্ট পড়ার ঢঙে বলতে শুরু করে, এই পৃথিবীর বুদ্ধিমান জীব এখন মহাকাশ অভিযানে সক্ষম। ওদের যে একটিমাত্র উপগ্রহ রয়েছে সেখানে বেশ কয়েকবার ওরা অভিযাত্রীদের পাঠিয়েছে। তাছাড়া ওরা অভিযান চালিয়েছে নিজেদের নক্ষত্র পরিবারের বেশ কয়েকটা গ্রহে আবহাওয়ার পূর্বাভাস, টেলিযোগাযোগ ইত্যাদি কাজে ওরা ইতিমধ্যেই বেশ কতকগুলি কৃত্রিম উপগ্রহকে কাজে লাগিয়েছে। সম্প্রতি ওরা মহাকাশ ফেরি চালু করতে সক্ষম হয়েছে। বাহ 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 বাহ! নারণের গলায় খুশির সুর। ওরা নিশ্চয়ই আমাদের এই আন্তর নক্ষত্র কেন্দ্রের সঙ্গেও যোগাযোগের চেষ্টাও করেছে, কি বলো? না মানে তা অবশ্য করেনি, ইখুর জবাব দেয়। তবে ইতিমধ্যে ওরা পায়োনিয়ার নামে একটা মহাকাশযান দূর মহাকাশে পাঠিয়েছে, যা পাড়ি দিচ্ছে সূর্যের কাছাকাছি 2.134 নক্ষত্রের দিকে। পৃথিবীর প্রাণীরা ওই নক্ষত্রকে চেনে রোহিণী নামে। ও, তবে তো আমাদের সঙ্গেও যোগাযোগ হলো বলে। নারণ উৎফুল্ল স্বরে বলে ওঠেন, এই বিজ্ঞান ও প্রযুক্তির দিক থেকে ওরা যে সত্যি সাবালকত্ব অর্জন করেছে তাতে আর কোনো সন্দেহ নেই। ইখুর চুপ করে শুনে যায়। সাধারণত কোনো ব্যাপারেই ও মতামত দেয় না। ওর কাজ হলো শুধু খবর পৌঁছে দেওয়া। নারণ ছোট খাতাটা বন্ধ করতে করতে জিজ্ঞাসা করলেন, তা ওরা নিশ্চয়ই শক্তির চাহিদা মেটাতে ওদের নক্ষত্রের আলো এবং তাপকে ব্যবহার করে, কি তাই তো? ইখুর মাথা নাড়ে, বলে, না, সূর্যের শক্তিকে কাজে লাগানোর কথাটা ওরা এই সবে ভাবতে শুরু করেছে। নারণ ইখুরের কথা শুনে অবাক হয়ে যান, বলেন, তাহলে কিভাবে ওরা ওদের খাবার দাবার বানায়? ওদের যানবাহনই বা চলে কি করে? এই বলতে গেলে ওদের গ্রহের অভ্যন্তরে সঞ্চিত কয়লা আর জ্বালানি তেলই ওদের শক্তির প্রধান উৎস। তার মানে তো হাইড্রোকার্বন। নারণকে হঠাৎ খুব চিন্তিত দেখায়। হাইড্রোকার্বন পুড়ে বাতাসে মেশার ফলে ওখানকার বাতাস তো প্রতিনিয়ত দূষিত হচ্ছে। হ্যাঁ, তা তো হচ্ছে, ইখুর নিরুত্তাপ কণ্ঠে উত্তর দেয়। তবে ইদানিং ওরা পরমাণু শক্তিকে কাজে লাগানোর কিছু কিছু চেষ্টা চালাচ্ছে আর কি। ইখুরের কথায় নারণ যেন হাঁপ ছেড়ে বাঁচেন, বলেন, ওরা যখন মহাকাশযান তৈরি করতে সক্ষম হয়েছে তখন ওদের গ্রহের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য নিশ্চয়ই দ্রুতগতির আকাশযান ব্যবহার করছে। হ্যাঁ, ওরা ইতিমধ্যেই শব্দের চেয়েও দ্রুতগামী আকাশযানের ব্যবহার শুরু করেছে, বলে ইখুর। তা শব্দের চেয়ে দ্রুতগতির আকাশযান তো চালাতে হয় আবহমণ্ডলের ওপরের অংশে। অন্তত এগুলো ওরা পারমাণবিক শক্তির সাহায্যে চালায় নিশ্চয়ই, জিজ্ঞেস করলেন নারণ। ইখুর উত্তরে আবার মাথা নাড়ে, বলে, না, এক্ষেত্রেও সেই জ্বালানি তেলই। নারণ চমকে উঠলেন, উত্তেজনায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন, বললেন, তার মানে তো কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, সালফার ডাইঅক্সাইড এই সমস্ত কিছু ছড়িয়ে পড়ছে ওদের আবহমণ্ডলের ওপরের স্তরে, অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারে। কি সাংঘাতিক! তাহলে তো ওদের আবহমণ্ডলের ওপরে ওজোনের পরিমাণ ক্রমেই কমে যাচ্ছে। আচ্ছা, এই সব বুদ্ধিমান প্রাণীরা কি জানে না
ওজোন স্তরই আসলে সূর্য থেকে বেরিয়ে আসা অতিবেগুনি রশ্মি এবং অন্যান্য ক্ষতিকর মহাজাগতিক রশ্মির হাত থেকে ওদের বাঁচিয়ে রেখেছে। ওরা কি বোঝে না ওদের গ্রহকে ঘিরে থাকা ওজোনের স্তর ক্রমশ পাতলা হয়ে যাওয়ার ফলে শিগগিরই ওদের অস্তিত্ব বিপন্ন হতে চলেছে? সম্ভবত বোঝে। ইখুর আস্তে আস্তে উত্তর দেয়। তবে যতদিন ওদের গ্রহের ভেতরকার সঞ্চিত জ্বালানি তেল একেবারে ফুরিয়ে না যায়, ততদিন বোধহয় ওরা অন্য কোনো ব্যবস্থা নেবে না, বুঝলেন? ওদের বিজ্ঞানীরা এখনো শক্তির নতুন উৎস খুঁজে বের করার চেয়েও জ্বালানি তেলের নতুন উৎস খোঁজার ব্যাপারটাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। ইখুরের হাত থেকে কাগজটা টেনে নেন নারণ। কাগজটায় চোখ বুলিয়ে মনে মনে কি সব হিসেব টিসেব কষেন। তারপর বলেন, এ তো দেখছি যে হারে ওখানে ওজনের পরিমাণ কমছে, তাতে ওদের অন্তিম অবস্থা আসতে আর দেরি নেই। কি অদ্ভুত! একদিকে ওরা বিভিন্ন গ্রহ উপগ্রহের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে, বিজ্ঞান ও কারিগরিতে উন্নতির চূড়োয় উঠছে, অথচ নিজেদের বোকামির জন্য যে ধ্বংস হতে চলেছে সে খেয়ালই নেই। বিরক্ত মুখে নারণ আবার ছোট খাতাটা টেনে নেন। পাতা উল্টাতে উল্টাতে ঠিক সেই জায়গায় আসেন যেখানে একটু আগেই পৃথিবীর নাম এবং বিবরণ লিখেছিলেন, এবং তারপর ভবিষ্যৎ দ্রষ্টার প্রত্যয় নিয়ে তিনি পৃথিবীর নামটা কেটে দেন। এই প্রথম ওই খাতাটা থেকে কোনো গ্রহের নাম ওনাকে কাটতে হলো। ওনার চোখে মুখে হতাশা এবং বিষণ্ণতার ছাপ, এবং মুখে শুধু শেষবারের মতো বিড়বিড় করে বলে ওঠেন, সিলি অ্যাসেস, গাধার দল। এতক্ষণ আপনারা শুনলেন আমাদের আজকের গল্প ধ্বংসের পথে। গল্প ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল টকিপিক্স সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করুন, কারণ আপনার অনুপ্রেরণা আমাদের সাহায্য করে প্রতি সপ্তাহে এমনই নতুন নতুন গল্প পরিবেশন করায়। ধন্যবাদ।